ওয়েলকাম টু দাস কোচিং। এখানে শিক্ষামূলক ও তথ্য নির্ভর ভিডিও দেখতে এক্ষুনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করতে পাশের বেল আইকনটি প্রেস করে দিন আর পেয়ে যান আমাদের আপলোড ভিডিওগুলির দ্রুত নোটিফিকেশন। নমস্কার, দাস কোচিং এ সকলকে স্বাগত। আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শিখর নকশার প্রকারভেদ, টাইপস অফ লার্নিং ডিজাইন। দেখতে পাচ্ছেন যে আমরা যে টপিকটা কি টপিক নিয়ে আজকে আলোচনা করব। তবে এটি আলোচনা করার আগে দুটো কথা। আমাদের আলোচনাগুলো যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, এবং আপনার যদি কোনো কোশ্চিন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন এবং জানাবেন যে আমাদের ক্লাসগুলো আপনার কেমন লাগছে। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা কিন্তু শুধুমাত্র প্র্যাকটিক্যালি দৃষ্টিকোণ থেকে দেখলে হবে না, এতে কিন্তু থিওরির জন্য খুবই ইম্পর্টেন্ট। এগুলো আপনার 5 নম্বরেও প্রশ্নগুলো আসে, 2 নম্বরেও কিন্তু প্রশ্নগুলো আসে। তাই আজকে টপিকটা ভালো মতো করে শুনবেন এবং শিখন নকশা সম্পর্কে আরো আমাদের যেগুলো আলোচনা হয়েছে ইতিপূর্বে সেগুলো লিংক ডেসক্রিপশনে থাকবে এবং আপনার কমেন্ট সেকশনেও সেগুলো আমরা দিয়ে দেবো। তাহলে চলুন আজকে আলোচনাটা আমরা শুরু করি। আপনারা সবাই জানেন যে শিখন নকশা কি, বা এর আগে আমরা আলোচনা করেছি যে শিখন নকশা কি। শিখন নকশা এমন একটা পরিকল্পনা যে পরিকল্পনার মধ্য দিয়ে শিক্ষার্থীকে সুসংহত এবং কার্যকরী পাঠদান করার একটা যে পাঠদান করার যে পরিকল্পনা সেই পরিকল্পনা এখানে করা হয়, তা হচ্ছে শিখন নকশা। এটি শিক্ষকদের শেখার কৌশল নির্বাচন করতে সহায়তা করে এবং এটি কি করে, এটি একটা সুসংগঠিতভাবে পাঠদানকে আরো উন্নত করতে সাহায্য করে। আমরা ইতিপূর্বে বিগত ক্লাসগুলোতে আমরা এগুলো জেনেছি। তো আজকে আমরা জানবো যে শিখন নকশা কত প্রকার, আমরা যে শিখন নকশা ব্যবহার করছি সেটা কি শিখন নকশা, এবং শিখন নকশা কিরকম, কত প্রকার হয়, ছিল কোন কোন সাবজেক্টের ক্ষেত্রে বা কোন কোন বিষয়ের সঙ্গে বেশি করে সেগুলো ব্যবহার করা হয় সে সম্পর্কে আমরা আলোচনা করব। খুবই ইন্টারেস্টিং বিষয়, তো চলুন আমরা সেগুলো জেনে নিই। শিখন নকশা সাধারণত 4 প্রকার। শিখন নকশা সাধারণত 4 প্রকার। একটা হচ্ছে নিয়ম ভিত্তিক প্রক্রিয়া, রুলস বেস প্রসেস। একটা হচ্ছে ঘটনা ভিত্তিক প্রক্রিয়া, ইনসিডেন্ট বেস প্রসেস। একটা হচ্ছে কৌশল ভিত্তিক প্রক্রিয়া, স্ট্র্যাটেজি বেস প্রসেস, এবং ভূমিকা ভিত্তিক প্রক্রিয়া, রোল বেস প্রসেস। এই 4 রকম শিখন নকশা আমরা দেখে থাকি। তাহলে শিখন নকশা কয় প্রকার? শিখন নকশা সাধারণত 4 প্রকার। একটা হচ্ছে নিয়ম ভিত্তিক প্রক্রিয়া, ঘটনা ভিত্তিক প্রক্রিয়া, কৌশল ভিত্তিক প্রক্রিয়া, ভূমিকা ভিত্তিক প্রক্রিয়া। তাই চলুন এবার আমরা একটা একটা করে জেনে নিই যে নিয়ম ভিত্তিক প্রক্রিয়া কি, ঘটনা ভিত্তিক প্রক্রিয়া কি, কৌশল ভিত্তিক প্রক্রিয়া কি, বা ভূমিকা ভিত্তিক প্রক্রিয়া কি। প্রথম জানবো যে নিয়ম ভিত্তিক প্রক্রিয়া, রুল বেস প্রসেস। এটি হচ্ছে পূর্ব নির্ধারিত নিয়ম ও কাঠামোর ভিত্তিতে শেখানো হয়। পূর্ব নির্ধারিত মানে এটা গতানুগতিক একটা সিস্টেম, যে সিস্টেমের মধ্য দিয়ে আমরা শিখে থাকি। কি কি বিষয়ের উপর বেশি করে ব্যবহার করা হয়? এটি হচ্ছে দেখুন, গণিত, ব্যাকরণ, রসায়ন। ঠিক আছে, সাধারণত এই 3টি বিষয়ের উপর বিশেষ করে এই নিয়ম বেস প্রক্রিয়া বা নিয়ম বেস ভিত্তিক প্রক্রিয়ার যে শিখন নকশা সেই শিখন নকশাটা এখানে ব্যবহার করা হয়ে থাকে। উদাহরণ হিসাবে গণিতে গুণ ও ভাগ শেখার জন্য নির্দিষ্ট সূত্র অনুসরণ করা। কারণ গণিতের যে গুণ বা ভাগ বা সূত্রগুলো এগুলো তো কোনো পরিবর্তন হবে না, যেমন ছিল তেমনই আছে। শুধু তাকে শেখার কৌশলটাকে পরিবর্তন করতে পারি, কিন্তু যে শেখার যে নিয়ম বা শেখার যে রীতি সেটা তো একই রকমই চলছে। তো এই যে একটা যে এই যে একটা যে ভাগ, এটা হচ্ছে নিয়ম ভিত্তিক প্রক্রিয়া, রুল বেস, অর্থাৎ নিয়মের মধ্য দিয়ে এগুলো চলে। গণিতে একটা নিয়ম আছে, ব্যাকরণে নিয়ম আছে, রসায়নে বিভিন্ন সূত্র বা নিয়ম রয়েছে। আচ্ছা,
এবার আমরা পরবর্তীটা জানি, তারপর হচ্ছে ঘটনা ভিত্তিক প্রক্রিয়া। ঘটনা ভিত্তিক প্রক্রিয়া এটা হচ্ছে ইনসিডেন্ট বেস প্রসেস। বাস্তব জীবনের ঘটনা অভিজ্ঞতার উপর ভিত্তি করে শেখানো হয়। বাস্তব জীবনের ঘটনা ও অভিজ্ঞতার উপর ভিত্তি করে শেখানো হয়। যেসব যে শিখন নকশার মধ্যে বাস্তব ভিত্তিক ঘটনা বা অভিজ্ঞতার উপর বেস করে শিখন নকশাটাকে শিখন নকশা তৈরি করা হয়, বা শিখন নকশার মধ্যে বাস্তব ঘটনা, জীবন দর্শন, অভিজ্ঞতাকে বেশি করে গুরুত্ব দেওয়া হয়, সেটা হচ্ছে ঘটনা ভিত্তিক প্রক্রিয়া বা ঘটনা ভিত্তিক শিখন নকশা। যেমন ইতিহাস, ভূগোল, বিজ্ঞান। ইতিহাস ক্লাসে প্রকৃত ঘটনা বিশ্লেষণ করে শিক্ষার্থীদের শেখানো হয়। ইতিহাসের ক্লাসে প্রকৃত ঘটনা বিশ্লেষণ করে শিক্ষার্থীদের শেখানো হয়। মানে কোনো কিছু ঘটনা ঘটেছে, সেই ঘটনাগুলোকে কোনো কিছু ঘটনার উপর বেস করে যখন আমরা শিখন নকশাকে করি, সেটা হচ্ছে ঘটনা ভিত্তিক প্রক্রিয়া। অতএব এটা বুঝতে পেরেছেন যে ইতিহাস যোগ ক্লাসের সময় যদি আমরা ইতিহাস ক্লাসে কোনো টপিক নিয়ে আলোচনা করি, তবে সেখানে যে ঘটনা ঘটেছিল তাকে সহজ ভাষায় এখানে বিশ্লেষণ করতে হবে। ভূগোলেও তাই একই রকম, বিজ্ঞানেও ঠিক একই রকম। তবে বিজ্ঞানের মধ্যে যেহেতু আমি বললাম যে রসায়ন বিজ্ঞান দুটো ভাগ আছে, জীবন বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, এরকম আরো অনেক ভাগ আছে। তবে এখানে শুধুমাত্র বিজ্ঞান বলেছে, তার মানে এটি ছোট ক্লাসের জন্য, ক্লাস 6, 7, 5, 6, 7, 8 এই ধরনের ছোট ক্লাসের ক্ষেত্রে বিজ্ঞান সেভাবে জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান কোনোভাবে ভাগ করা থাকে না। শুধু বিজ্ঞান বলা থাকে, আমাদের বিজ্ঞান বা আমাদের পরিবেশ, ঠিক আছে। সেসব ক্ষেত্রে কি বিভিন্ন যে ঘটনাগুলো থাকে, সেই ঘটনাগুলোকে শিক্ষক মহাশয় জীবন বাস্তব অভিজ্ঞতার দ্বারা সেটাকে বিশ্লেষণ করে। নেক্সট হচ্ছে কৌশল ভিত্তিক প্রক্রিয়া। শিক্ষার্থীদের কৌশলগত চিন্তা ভাবনার মাধ্যমে শেখানো হয়। এই এই শিখন নকশা কি হয়? কৌশলগত চিন্তা ভাবনার মাধ্যমে শেখানো হয়। যেমন ব্যবসায় শিক্ষা, ব্যবসায় ব্যবসায় শিক্ষা, অর্থনীতি। অর্থাৎ এখানে কি হয়? এখানে কৌশলকে স্ট্র্যাটেজির উপর বেশি করে গুরুত্ব দেওয়া হয়। যেমন ব্যবসা অর্থাৎ কমার্স, শিক্ষা, এডুকেশন, অর্থনীতি, ইকোনমিক্স, এই যে সাবজেক্টগুলো, এই সাবজেক্টগুলোর উপর যখন আমরা শিখন নকশা করব, সেখানে আমরা কৌশলের উপর বেশি করে গুরুত্ব দেব। যে যেমন ধরুন, উদাহরণ দেওয়া আছে, ব্যবসা পরিকল্পনা তৈরি করে শেখা, ব্যবসা পরিকল্পনা তৈরি করতে শেখা। অর্থাৎ এই যে ব্যবসা অর্থাৎ কোনো কমার্সের যদি কোনো সাবজেক্ট যখন আমি ক্লাসরুমে ক্লাস করাবো, সেক্ষেত্রে আমি কৌশলকে অবলম্বন করব যে কোন কৌশলে শিক্ষার্থীদেরকে শেখানো যেতে পারে, বা কোন কৌশলটা বেশি গুরুত্বপূর্ণ, কোন স্ট্র্যাটেজি ইউজ করে আমি সহজে ক্লাসকে আরো সুন্দর করতে পারবো। অতএব এখানে চিন্তা ভাবনার উপরে বেশি করে গুরুত্ব দেওয়া হয়ে থাকে। নেক্সট সেটা হচ্ছে ভূমিকা ভিত্তিক প্রক্রিয়া। ভূমিকা ভিত্তিক প্রক্রিয়া, রোল বেস প্রসেস। রোল বেস প্রসেস, শিক্ষার্থীরা নির্দিষ্ট চরিত্রে অভিনয় করে বাস্তব অভিজ্ঞতা অর্জন করে। অর্থাৎ এটা আপনি বুঝতে পারছেন যে ক্লাসে যখন কিছু কিছু ক্ষেত্রে কিছু সাবজেক্ট, যেমন সাহিত্য সাহিত্য নাটক, রাষ্ট্রবিজ্ঞান, এইসব সাবজেক্ট যখন পড়ানো হয়, এখানে অভিনয় অর্থাৎ ভূমিকার উপর রোল প্লেসের উপর বেশি করে রোলের উপর বেশি করে গুরুত্ব দেওয়া হয়ে থাকে। যেমন সাহিত্য, কোনো একটি গদ্য বা পদ্য এখানে শেখানো হচ্ছে, তাহলে সেখানে শিক্ষক মহাশয় এমনভাবে উপস্থাপন করবে যাতে সে ক্লাসরুমে প্রেজেন্ট করছে, কবিতাটাকে সুন্দর করে উপস্থাপন করলো, গল্পটাকে সুন্দর করে উপস্থাপন করলো, রাষ্ট্রবিজ্ঞানের কোনো ঘটনাগুলোকে সুন্দর করে উপস্থাপন করলো, যাতে একটা রোল প্লে একটা মতন মনে হবে। যেমন বিতর্ক প্রতিযোগিতা বা নাট্যাভিনয় বা নাটক বা বিতর্ক প্রতিযোগিতা, এটা রোল করতে হয়। তো যেমন ধরুন মক পার্লামেন্ট, যদি আমি শিক্ষার্থীকে মক পার্লামেন্ট শেখাই, সেখানে শিক্ষার্থীকে এখানে সরাসরি ইনভলভ করতে হবে, যুক্ত করতে হবে। কি করে শেখানো হবে? দুটো দল ভাগ করে দিয়ে, বিতর্ক সবার জন্য দুটো দল ভাগ করে দিয়ে তাকে বিতর্ক আয়োজন করতে হবে। মানে এখানে সরাসরি শিক্ষার্থীরা সরাসরি অংশগ্রহণ করবে, অংশগ্রহণের মধ্য দিয়ে তারা নিশ্চয়ই শিখবে। তো এই ধরনের যে প্র্যাকটিক্যাল আমরা যখন করা হয়, সেটা হচ্ছে ভূমিকা ভিত্তিক প্রক্রিয়া। ঠিক আছে?
আচ্ছা, তাহলে একটা তো প্রশ্ন মনের মধ্যে থাকবে যে আমরা যে প্র্যাকটিক্যামটা করছি সাধারণভাবে যে প্র্যাকটিক্যামটা করছি আমরা থার্ড সেমিস্টারে, তাহলে এই প্র্যাকটিক্যামটি কোনটা করছি? আমরা সাধারণত যে প্র্যাকটিক্যামটা করছি, এই প্র্যাকটিক্যামটা আমরা 4টা যে প্র্যাকটিক্যাম দেখলাম সমস্তগুলোকে কম্বিনেশন করে করা হচ্ছে। এখানে নির্দিষ্ট কোনো প্র্যাকটিক্যামকে আমরা এখানে গুরুত্ব দিচ্ছি না, বা নির্দিষ্ট কোনো ধারণা ভাগকে নিয়ে প্র্যাকটিক্যাম তৈরি করছি না। আমরা সমস্ত প্র্যাকটিকামের ভাগগুলোকে সমস্ত লার্নিং ডিজাইনের ভাগগুলোকে নিয়ে আমরা এই লার্নিং ডিজাইনটা তৈরি করছি। ঠিক আছে? তো এই অতএব লার্নিং ডিজাইনটা যে আমরা যদি শুধুমাত্র বলি যে শুধুমাত্র ভূমিকা ভিত্তিক প্রক্রিয়ার উপর বেস করে লার্নিং ডিজাইন করব, বা স্ট্র্যাটেজির উপর বেস করে লার্নিং ডিজাইন করব, সেভাবে কিন্তু আমরা করি না। সমস্ত লার্নিং ডিজাইনের ভাগগুলোকে নিয়ে আমরা একটা কম্বাইন করে লার্নিং ডিজাইনটা করে থাকি। তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, বেশিরভাগ ক্ষেত্রে এই কৌশল ভিত্তিক প্রক্রিয়াকে বেশি ব্যবহার করা হয়ে থাকে। এই কৌশল ভিত্তিক প্রক্রিয়ার মধ্যে সমস্ত যে ভাগগুলো রয়েছে, সমস্ত ভাগগুলোর একটা প্রতিফলন এখানে লক্ষ্য করা যায়। ঠিক আছে? তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এই লার্নিং ডিজাইনটা কত প্রকার লার্নিং ডিজাইন। 4 ভাগে লার্নিং ডিজাইন, 4টা প্রকারে, বা শিক্ষণ নকশা 4 প্রকার শিক্ষণ নকশা। একটা নিয়ম ভিত্তিক প্রক্রিয়া, ঘটনা ভিত্তিক প্রক্রিয়া, কৌশল ভিত্তিক প্রক্রিয়া এবং ভূমিকা ভিত্তিক প্রক্রিয়া। ঠিক আছে? আশা করছি আজকে আলোচনাটা বুঝতে পেরেছো। যদি কখনো কোথাও যেখানে বুঝতে পারোনি, বা যদি সমস্যা হয়ে থাকে বা কোনো কোশ্চেন থাকে মনে, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে, এবং আমাদের ক্লাসগুলো যদি ভালো লাগে থাকে খুব শেয়ার করবে। তাহলে পরিশেষে যেটা বলার, যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষকরা বিভিন্ন প্রকার শিক্ষণ নকশা ব্যবহার করেন, যেটা আমি বললাম। বিষয়ভিত্তিক উপযোগী পদ্ধতি নির্বাচন শিক্ষা মান উন্নতিতে সাহায্য করে। বিষয়ভিত্তিক উপযোগী, যে এই বিষয়ভিত্তিক ভাবে যে শিক্ষণ নকশাটা আছে সেটা কি করে? পদ্ধতি নির্বাচনে সাহায্য করে এবং শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে শেখানোর দক্ষতা বৃদ্ধি করে। অর্থাৎ এই দুটো শিক্ষণ নকশাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই দুটো শিক্ষণ নকশা বেশি করে ব্যবহার করা হয়, এবং তাছাড়া বিভিন্ন প্রকার শিক্ষণ নকশাগুলোকে আমরা নিয়ে কম্বাইন করে আমরা ব্যবহার করে থাকি। ঠিক আছে? তো আজকে আলোচনা এই পর্যন্ত। খুবই ছোট্ট একটা আলোচনা। এই আলোচনা যদি আপনারা বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন, এবং কোথাও কোশ্চিন থাকলেও কমেন্ট করবেন। যদি আমাদের আলোচনা ভালো লেগে থাকে আপনার প্রয়োজনের মধ্যে শেয়ার করবেন, এবং অবশ্যই দাস কোচিংকে সাপোর্ট করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।